আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে দেখছি একটা নতুন সমীকরণ হয়েছে, হুমায়ুন কবিরের নতুন দল। সেখানে প্রায় 186টা প্রায় 190টা মতো প্রার্থী দিয়েছে। সেখানে নতুন সংগঠন হয়ে এতটা রিস্ক লিয়া, বা এটা কি শুধু মুসলিমদের সমর্থনে কি প্রার্থী দিয়েছে, নাকি রাজনৈতিক সমীকরণ মনে করছেন আপনি? দেখুন, আমরা সত্যি কথা বলা ভালো যে আমরাও হুমায়ুন কবিরের সাথে, আমি হচ্ছি ইন্ডিয়ান মুসলিম লীগের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি। আমরা মিস্টার হুমায়ুন কবিরের সাথে 2023 সাল থেকে তার সাথে আমরা টুকটাক ঘোরাফেরা করছি, কাছ থেকে তাকে রিয়েলাইজ করার চেষ্টা করেছি। তিনি চেয়েছিলেন যে পশ্চিমবাংলাতে একটা ফ্রন্ট করে আমরা এখানে একটা লড়াই করব, এবং সেটা সীমিত আসনে। আমরা ভেবেছিলাম যে উনি সত্যি একটা সীমিত আসনে ক্যান্ডিডেট দিয়ে এই যে আমাদের যে বিশেষ করে পশ্চিমবাংলার সংখ্যালঘু সম্প্রদায়, যারা মুসলিম সম্প্রদায় পিছিয়ে পড়া, তাদের যে সমস্ত সমস্যা, এক কথায় আমাদের যেমন ধরুন সংরক্ষণ, পশ্চিমবাংলাতে বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের চাকরিতে, শিক্ষাতে নাই বললেই চলে। উচ্চশিক্ষাতে আমাদের রিজার্ভেশন নাই, চাকরিতে আমাদের রিজার্ভেশন নাই। ফলস্বরূপ আমরা এই সমস্ত জায়গাগুলোতে আমাদের শতকরা 1.5 থেকে 2% বেশি এর উপস্থিতি নাই। তার একটা বিহিত হওয়া দরকার। এছাড়াও আমাদের পুরনো একটা দাবি ছিলই যে ওয়াকফ সম্পত্তির সঠিক হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে। পরবর্তীকালে কেন্দ্রীয় সরকার যখন ওয়াকফ বিল নিয়ে আসলো এবং ওয়াকফ আইন যারা তৈরি করলো, করার পরে দেখা গেলো দাবিটাকে একটা অমিট হয়ে যাওয়ার মতো জায়গায় চলে গেল। এবং সেখানে গিয়ে তখন অমিত পটেল ওটা মানে লোড টোড চলছে, সে যাই হচ্ছে, একটা ম্যাটার চলছে। কিন্তু এই দীর্ঘদিনের এই আমাদের পশ্চিমবাংলা টিএমসি শাসন 15 বছর, এই 15 বছরে সেই বামপন্থী সরকারের আমলের মতোই ওয়াকফ সম্পত্তির সঠিক হিসাব আমাদেরকে দেওয়া হলো না। এই দুটো ইস্যু আমাদের জ্বলন্ত ইস্যু ছিল। এই দুটো ইস্যুকে নিয়ে আমরা চেয়েছিলাম যে এখানে একটা ঐক্যবদ্ধভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করে, ফ্রন্ট তৈরি করে আমরা পশ্চিমবাংলাতে একটা রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে সীমিত সিটে আমরা ক্যান্ডিডেট দিয়ে গিভ অ্যান্ড টেক পলিসিতে, যে আমাদের কাছ থেকে কিছু নিলে পরে আমাদের কিছু দিতে হবে। সোজা কথা, লিভ অ্যান্ড লেট লিভ, তুমি বাঁচলে আমাদেরকে বাঁচাতে হবে। এই পন্থা অবলম্বন করে ঠিক কেরালা মডেলের মতো এখানে একটা রাজনৈতিক শক্তি উত্থান হোক। উত্থান হওয়ার পরে আমরা বাংলার মানুষের জন্য সেই রাজনৈতিক শক্তিকে হাতিয়ার করে ক্ষমতায় গিয়ে সাধারণ মানুষের এই যে সংরক্ষণের সমস্যা, আরও যে আদার্স সমস্যা, সেগুলো আমরা মেটাবো। এই উদ্দেশ্য নিয়ে আমরা একদিকে হুমায়ুন কবির সাহেবের সাথে আলোচনা করছিলাম, আরেকদিকে নওশাদ সিদ্দিকী মশাইয়ের সাথেও আমরা অনুরূপ আলোচনা চালিয়ে যাচ্ছিলাম। আমরা ভাবছিলাম যে একটা মুসলিম পলিটিক্সের রাইজিং এই 2026 সালে অ্যাসেম্বলি ইলেকশনে হবে, এটা আমাদের ধারণা ছিল। না, ওটা আমি পরে বলছি। তো একটা ধারণা আমাদের ছিল। এই ধারণার পর আমরা দেখলাম চলতে গিয়ে যখন দেখা গেল যে হিউজ ক্যান্ডিডেট, এই যে আপনি প্রথমে বললেন যে 186টা 90 সিটে তারা ক্যান্ডিডেট দিয়েছে, আমাদের এইখানেই বিপত্তি যে এত সিটে প্রার্থী দেওয়া মানেই হচ্ছে একটা হিউজ অঙ্কের ভোট কেটে নিয়ে কোনো না কোনো রাজনৈতিক দলকে একটা মানে সুবিধা করে দেওয়া বলে আমাদের মনে হয়েছে। এটা মনে হওয়ার কারণেই পরবর্তীতে আমরা হুমায়ুন কবিরের কাছ থেকে, আমি বিশেষ করে আমাদের দল নিয়ে আমরা সরে এসেছি, তার সাথে আমরা এগোতে চাইনি। এছাড়া বিজেপিকে সুবিধার আমরা এটা মনে করেছি যে একটা তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে কথাবার্তা, তাতে মমতা ব্যানার্জির উপরে তো বাংলার মুসলমানদের ক্ষোভ আছে। সেই আপনি যে বিজেপিকে সমর্থন বা তার সুবিধা করে দেওয়া বলছেন, কিন্তু কয়েকদিন আগে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছিলেন যে আমরা ক্ষমতায় আসলে বাবরি মসজিদ হতে দিব না, এবং চ্যালেঞ্জ করেছিলেন হুমায়ুন কবির। দেখুন, অমিত শাহর কথাতেও বাবরি মসজিদ বন্ধ হবে না। মানে কেননা বাবরি মসজিদ তৈরি করার সময়তে সেটা হাইকোর্টে মামলা হয়েছে, হাইকোর্ট পরিষ্কারভাবে সেটাকে তো স্টে দেয়নি। সেটা বাবরি মসজিদ তৈরিতে কোনো বাধা নেই বলেই দিয়েছে। অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, মানে এই নয় যে অমিত শাহ যা বলে দেবেন সেটা হবে, কোর্ট যেটা বলবে সেটা হবে। এছাড়া সুপ্রিম কোর্ট তো